করে কিছু নেই জল থই থই বীরে কিছু নেই ভাঙনের যে নেই তুমি আমি সঙ্গে কাকা মেঘে থম থম করে কিছু জল থই থই বীরে কিছু নেই ভাঙনের যে তুমি আমি সঙ্গে কাকা মেঘে থম থম করে কোথায় জানি না আমি ছুঁয়ে যেতে চাই সীমানা পেরিয়ে কাছে যেতে ফিরে চাই মেঘে থম থম করে কিছু নেই জল থই থই বীরে কিছু নেই ভাঙনের যে নেই তুমি আমি সং একাকার মেঘে থম থম করে
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু ইউসুফ মিয়া। আহ, শুভরাত্রি। শুভরাত্রি। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ ভালো রাখছেন। আপনারা ভালো না থাকলেও এটাও জীবনের একটা পার্ট। হতাশা বা বিদ্বেষ বা দুঃখে অথবা অবনটন, ফিনান্সিয়াল ক্রাইসিস, এটাও জীবনের একটা পার্ট অথবা পার্ট অফ লাইফ, জীবনের একটা অংশ। একই অংশ, অথবা আমরা যেরকম বলি মুদ্রার এপিঠ ওপিঠ, মাঝখানের ঠিক জায়গাটা হলো যে আপনার আমাদের জীবন। মুদ্রার এপিঠ ওপিঠ মাঝখানের যে অংশটা আছে ওইটা আমাদের জীবন। তো মুদ্রার এই পিঠে থাকে সুখ, ও পিঠে থাকে দুঃখ। তা না হলেও তো আপনার মুদ্রা হতো না। প্রত্যেকটা জিনিসের তো হলো যে আপনার দুইটা অংশ, মানে এই পাট ও পাট। সূর্যের কিন্তু ওই ওই পাটে আরেকটা অংশ আছে, চাঁদের ওই পাটে আরেকটা অংশ আছে যেখানে মানুষ গিয়ে লেন করেন। আবার চাঁদের এই পাশে আরেকটা অংশ আছে যেটা আমরা পৃথিবী থেকে দেখি, আলো দেন। তো এই কোনোটাই কোনোটা থেকে আলাদা না, দুটাই কিন্তু একটা অংশ। তো তো নিশ্চয়ই যারা ভালো আছি তারাও আলহামদুলিল্লাহ, যারা কিছুটা খারাপ আছি নানান রকম বিষয়াদি নিয়ে, তারাও আলহামদুলিল্লাহ। শুক্রিয়া অ্যান্ড জাজাকাল্লাহ খায়রান, অশেষ শুক্রিয়া। মনে করুন, ধরুন যেমন আপনি যখন যারা দুঃখে আছেন, অথবা আমার কথা বলতেছি, হ্যাঁ, বা কষ্টে আছেন বা ফিনান্সিয়াল ক্রাইসিসে আছেন, অথবা পারিবারিক কোনো সমস্যায় রয়েছেন, অথবা যে কোনো বিষয় নিয়ে পরিবার বা পরিবারের বাহিরে চাকরি, হ্যাঁ, কর্মস্থল নিয়ে, অথবা চাকরি না পাওয়া, হ্যাঁ, বেকার জীবন। তো যে যেটাতে আছেন এক একজন এক একটা নিয়ে যেরকম খারাপ অবস্থা, বা হলো যে আপনার দোদুল্যমান বলা যাবে না, এটা আরো ভারী তত্ত্ব বহন করে একটা পর্যায়ে গিয়ে জীবনের, এটা না। তো যে যে অবস্থায় আছি বা যে যে অবস্থায় থাকি না কেন, যেমন আপনি একটা সময়, পিছনের অতীতের কথা বলতেছি, একটা সময় যখন আপনি খুব সুন্দর মোমেন্টে ছিলেন, অথবা অথবা আপনার স্বয়ংসম্পূর্ণ ছিলেন, আপনার কাছে মনে হয়েছে তখন যে আপনি খুব স্বয়ংসম্পূর্ণভাবে ছিলেন বা চলছিলেন, বা আপনি স্বয়ংসম্পূর্ণ আল্লাহ আপনাকে রেখেছিলেন। তো তখন ঠিক জীবনকে আপনি যেভাবে দেখেছেন, বা আপনার ফিলোসফিক্যাল বা আপনার চিন্তার ঠিক যেভাবে আপনি করেছেন জীবনকে নিয়ে, যে খুব সুন্দর, স্বর্ণালী, সোনালী, উজ্জীবিত, হ্যাঁ, প্রাণবন্ত, খুব সুখকর অথবা সুখময়, হ্যাঁ, খুব সুন্দর, ভালো জীবন, ভালো লাগতেছে, সব কিছু পোলাইট, একদম স্বচ্ছভাবে চলতেছে। তো এখনো হলো যে আপনার হয়তো কোনো কারণে আমি, আপনি, অথবা আপনাদের মধ্যে কেউ একজন, অথবা কেউ, অথবা আপনারা, ঠিক আছে, অথবা আমরা সবাই মনে করেন কোনো একটা কারণবশত আমরা এখন খারাপ অবস্থায় রয়েছি। হতে পারে এটা ফিনান্সিয়াল ক্রাইসিস, হ্যাঁ, আর্থিক জনিত সমস্যা, টাকা, বা হতে পারে হলো যে এটা হলো যে আপনার পরিবারের কোনো সমস্যা, যেমন কমিউনিকেশন, বন্ডিং, এটা আপনার ঠিকঠাক মতো হচ্ছে না। আপনার ওয়াইফ বা আপনার বাবা মা বা আপনার বড় ভাই, অথবা আপনার ছোট বোন, অথবা আপনার ছোট ভাই, হ্যাঁ, তাদের সাথে হয়তো কোনো কারণে, ঠিক আছে, আপনার সাথে হয়তো কমিউনিকেশন, যে একটা বন্ডিং, এটা হলো যে আপনার ঠিক হচ্ছে না। মানে হয়তো আপনি তাদেরকে বুঝতেছেন না, অথবা ওনারা আপনাদেরকে বুঝতেছেন না। আবার আরেকটা সমস্যা হলো যে, বা আরেকটা সমস্যা কেউ থাকতে পারেন, প্রতিবেশীদের সাথে সমস্যা, মানে আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সমস্যা।
তো এটাও থাকতে পারে। হ্যাঁ, কেউ হয়তো কোনোভাবে, আপনার প্রতিবেশী হয়তো আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতেছে, অথবা আপনি তাকে করেন। হ্যাঁ, অথবা আমরা এই তো কোনোভাবে ডিস্টার্ব করি কোনো বিষয় নিয়ে। হ্যাঁ, এটা এই প্রতিবেশী বলতে শুধু বাড়ির প্রতিবেশী বা আপনি যে মহল্লায় আপনি বড় হয়েছেন, আপনার যেখানে গ্রামের বাড়ি, এই প্রতিবেশী না। এই প্রতিবেশী বলতে একদম হোল, আপনার সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল স্থানে। হ্যাঁ, এভরি লোকেশন। হ্যাঁ, বিহার, সকল স্থানে, আপনার কর্মস্থল, আপনার ব্যবসায়িক জায়গা, যাই হোক, আপনার চাকরিগত অবস্থার জায়গা, সরকারি বেসরকারি সকল জায়গায়, আপনার স্কুল প্রতিষ্ঠান, কম্পিটিশন, ভার্সিটি ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ, স্কুল লাইফ। হ্যাঁ, সকল জায়গায়। হ্যাঁ, প্রতিযোগিতা বলেন বা প্রতিবেশীদের সাথে, ঠিক আছে, অসামঞ্জস্যতাপূর্ণ, হ্যাঁ, অযুক্তি, হ্যাঁ, হীন কাজ বা হিতকারী না, উপকারকারী না, এমন বিষয় দিয়ে আর কি। এগুলো নিয়েও তো হলো যে আপনারা কোনো না কোনোভাবে আস্তে আস্তে প্রতিটা দিন কাটাচ্ছি বা বড় হচ্ছি, প্রতিনিয়ত আপনার টাইম পাস করছি। তো এটা ভেরি ফাইন আর ইন্টারেস্টিং। যে ইন্টারেস্টিং ওইটা না যে আপনি, আমি, আমরা যেই বিদ্বেষ অথবা যেই দুঃখে অথবা যেই প্রতিযোগিতামূলক জায়গায় আমরা বা বিভ্রান্তকর জায়গায় আমরা থেকে প্রতিনিয়ত আপনার একটা হেজিটেশন বা হেজিট যাই বলুন না কেন, ফিল করি। হ্যাঁ, ফিল করি বা অনুভব করি, বা হলো যে আপনার প্রতিটা মুহূর্ত হলো যে আমরা ওইভাবে কাটাই তাদের সাথে বা ওনাদের সাথে, আপনার ওইরকম একটা মোমেন্টে সময় পার করি। এখন নিশ্চয়ই এটা ভালো না, নিশ্চয়ই ওই সময়টা ভালো না। এতে হলো যে আপনার কর্মজীবনে প্রেশার পড়ে, বা কর্মজীবনে এবং ফ্যামিলির বাইরে যদি সমস্যা হয় তাহলে ফ্যামিলির প্রতি আপনার বিহেভিয়ারের আপনার পরিবর্তন আসে। আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন না। আপনি স্বচ্ছ হৃদয়ে, গ্লোরি হৃদয়ে, হ্যাঁ, উজ্জীবিত হৃদয়ে হলো যে আপনি পিসফুল মাইন্ডে হলো যে আপনি কাজ করতে পারেন না। হ্যাঁ, শান্ত প্রশান্ত মাইন্ডে আপনি কাজ করতে পারেন না। হ্যাঁ, ঠিক আছে। তো এগুলার সকল ইমপ্রেশন বলেন বা এগুলার সকল কিছু প্রভাবিত অথবা ইমপ্লয়েসড হয় কিন্তু হলো যে আপনার আপনার কর্মজীবনে, মানে আপনি কি করছেন। বিশেষ করে আমরা পুরুষরা যারা আছি তাদের কথা বলতেছি আর কি, মেয়ে মানুষদের কথা না। ওনারা তো হাউস ওয়াইফ, গৃহিণী, অথবা অনেকে চাকরি করেন। হ্যাঁ, যাই হোক। তো যাই হোক, তো এই ইমপ্রেশনটা আপনার কর্মজীবনে এসে পড়ে। এই ছাপটা আর কি আমাদের কর্মজীবনে এসে পড়ে। আপনি এখন এই কর্মজীবনে এসে যখন আমাদের হলো যে আপনার এখানে এসে যোগ হয়, তখন আপনারা, মানে আপনি কি করেন বা আমি কি করি অথবা আমরা কি করি, তখন নিঃসন্দেহে হলো যে আপনার আমাদের কর্মের জায়গা অবশ্যই নষ্ট হয়, ক্ষতি হয়, খারাপ হয়। কর্মে আমরা স্বতঃস্ফূর্তভাবে মননশীল চিন্তায় হলো যে আমরা কর্মে ফোকাস করতে পারি না, আমাদের কাজে ফোকাস করতে পারি না। যাতে করে হলো যে আপনার আমাদের অফিসার বা আমাদের কর্তৃপক্ষ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন না। তো অ্যাট দিস টাইম একটা সময়ের পর হলো যে যখন আমরা প্রতিনিয়ত এরকমভাবেই চলে যাচ্ছে বা চলে যায়, একটা সময়ের পর কিন্তু হলো যে আপনার আমাদেরকে হয়তো কর্ম থেকে আমাদের বস আমাদেরকে রিজাইন দিয়ে দেন, অথবা ব্যবসা রিজাইন দিয়ে দেন যারা চাকরি করেন। আবার যারা হলো যে আপনার, মানে বেসরকারি চাকরি যারা করেন, যারা সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে হলো যে আপনার সুকোচ জবাবদিহিতা করতে হয়। হ্যাঁ, লিখিত আকারে জবাবদিহিতা করতে হয়। তারপর ওইটা সন্তোষজনক না হলে পরবর্তীতে সেকেন্ড স্টেপে যায়, ওইটা আরও মানে আরও কঠিন জবাবদিহিতা করতে হয়। তাতেও যদি সন্তোষজনক না হয়, তাতেও আপনার পরবর্তী স্টেপ বিভাগীয় মামলা, আরও অনেক বিষয়াদি রয়েছে। হ্যাঁ, নানান রকম বিষয় আরও উপরে। তারপর একটা পর্যায়ে গিয়ে হলো যে আপনার সাসপেন্ড, চাকরি থেকে সাসপেন্ড, আপনি বরখাস্ত। হ্যাঁ, সরকারি চাকরির কথা বলতেছি আর কি। তো এমন হয়। তো এখন
যখন এই ইমপ্রেশনগুলো বা যখন এই খারাপ নেতিবাচক এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত জড়িত, অথবা আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও, নিশ্চয়ই কারো ইচ্ছা নেই, নিশ্চয়ই কারো ইচ্ছা নেই, হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই কারো ইচ্ছে নেই যে আমাদের খারাপ কোনো কাজে জড়িত হওয়া, অথবা টেনশন, হ্যাঁ, বিতৃষ্ণা বা দুশ্চিন্তার সাথে আমরা জড়িত হওয়া, নিশ্চয়ই কারো এটা ইচ্ছা নেই, অথবা ইচ্ছা থাকার কথাও না। সবাই কিন্তু আমরা চাই যে হ্যাপি লাইফ, সুখী জীবন। এখন আমি আপনার পাশে, আপনি আমার পাশে, অথবা আপনি সহকর্মী আমার, আমার কলিগস, অথবা আপনি আমার বাড়িতে পাড়া প্রতিবেশী, অথবা আপনি আমার ব্যবসায়িক পার্টনার, অথবা আপনি আমার ব্যবসায়িক প্রতিবেশী, আশেপাশের ব্যবসায়িক প্রতিবেশী। তো এখন আমি যদি না চাই, তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন? নতুবা আপনি যদি না চান, আমি কিভাবে ভালো থাকবো? আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা, তো এখন হলো যে আমি যদি আপনাকে যদি না চাই, আপনি কিভাবে ভালো থাকবেন? নতুবা আপনি না চাইলে আমি কিভাবে আপনার পার্শ্ববর্তী হয়ে আমি কিভাবে ভালো থাকবো? তো এখন এটা হলো যে আপনার, আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে। ট্রেডিশন মানে ঐতিহ্য বা হেরিটেজও বলতে পারেন, হেরিটেজ একদম ঐতিহ্যবাহী হয়ে গেছে আমাদের বা আমার। বিষয়টা কেমন হয়ে গেছে, আজকের মূল টপিকসটা ছিল যেরকম যে আমরা, আজকের টপিকসটা ছিল আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, নতুবা জানার, নতুবা জানতে চাই না। আচ্ছা, এখন জ্ঞান তো অনেক বড় বিষয়, গভীরতার বিষয়। জ্ঞান, আবার আরেকটা আছে বুদ্ধি। এখন বুদ্ধি আর জ্ঞান তো দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন ভিন্ন বিষয়। এখন বুদ্ধি হলো যে আপনার একটা চক্রের মধ্যে হলো যে আপনার থাকে, একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে, বা এর সীমা এতটুকু, অথবা একটা চারপাশের নেট জাল, যে এই বুদ্ধির সীমা এতটুকু, এর বাইরে আর যেতে পারে না, সে চিন্তা করতে পারে ওই অতটুকুর মধ্যে। মনে করুন যে ওই বুদ্ধির সীমা হলো যে আপনার 50,000 স্কোয়ার কিলোমিটার। এখন ওই বুদ্ধি আপনার অতটুকুর মধ্যেই ঘুরপাক খাবে, এর বাইরে আর যাবে না। তার মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে যে এর পরে আর যেতে পারছি না, বা এর পরে আমি যেতে চাই না। যদি কিছু না কিছু থাকে, তারপরেও ওইটা আমি জানতে চাই না কিংবা যেতে চাই না। আমার
আয়তন অথবা আমার সীমাবদ্ধতা হলো যে আপনার এতটুকু। কতটুকু? মনে করেন যে হলো যে আপনার একটু সিম্পলি বুঝাই, বা সরি সিম্পলি বলি, মনে করেন যে হলো যে আপনার 100% বা 100 শতক আর কি। তো 100%-এর মধ্যেই আমার বুদ্ধি আবদ্ধ আছে। এই 100%-এর মধ্যেই আমার বুদ্ধি আবদ্ধ আছে। এখন এই 100%-এর মধ্যে কার ক্ষতি হলো অথবা কার উপকার হলো, কিংবা কার ভালো হয় নতুবা কার ভালো না হয়, ওইটা আমার আর চিন্তা করার বিষয় না। আমার এই 100%-এর মধ্যে আমার থাকতে হবে। হোয়াই? কেন? কেন? আচ্ছা, কেনর জবাব আপনারা না, কেনর জবাব আমিই দিব। আচ্ছা, তো চমৎকার। এতে হয় কি, আচ্ছা আপনি গত বছর বসন্তে, গত বছর বসন্তকালে যে শিমুল গাছ থেকে যে ফুল বেরিয়েছে, গত বছর বসন্তকালে যে শিমুল গাছ থেকে যে শিমুল ফুল বেরিয়েছে, যে তুলা বের হয়েছে, ঠিক আপনার কাছে আপনি যেখানেই ওই শিমুল গাছটা দেখছেন, ওই তুলা দেখছেন, ওই শিমুল ফুল দেখছেন, ঠিক আপনার কাছে যেমন লাগছে, ঠিক এই বছর এসে ঠিক ওই শিমুল গাছটা, ওই শিমুল গাছের তুলা এবং ওই শিমুল গাছের ফুল আপনার কাছে একরকম লাগবে? নিশ্চয়ই না। লাগবে, একরকম লাগবে। আচ্ছা, তো তৎফুরি আমি গত বছর শিমুল গাছের তুলা দেখে, গত বছর শিমুল গাছের বসন্তে ফুল দেখে, এবং সেই শিমুল গাছের উপরে একটা কোকিল ডাকতেছিল, ঠিক যেই একই রকম অনুভূতি হয়েছে, এই বছর কিন্তু ঠিক সেই একই রকম অনুভূতি হবে না। আচ্ছা, তো সেম একই রকম অনুভূতি হবে না। এখন আপনি, আমি, আমরা বুদ্ধির যে কথাটা বলেছিলাম, যে বুদ্ধি একটা জায়গায় সীমাবদ্ধ থাকে আমাদের, অথবা আবদ্ধ। আমরা এই গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করি না, কিংবা চিন্তা করতে পারি না। তাহলে এক্সাম্পল, যে মনে করেন যে তাহলে বুদ্ধির বাইরে কি, তা আমি যেটা বললাম আর কি, যে জ্ঞান এবং বুদ্ধি দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন বিষয়। এখন বুদ্ধি হলো যে আমাদের মস্তিষ্কে, নিউরনে, আমাদের বিবেকে, আমাদের বিবেকে যে 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা জায়গা আমাদের মাথা, আমাদের বিবেক, ভিতরে যে মস্তিষ্কের মধ্যে যে নিউরন আছে, কোটি কোটি নিউরন, ওই নিউরনে হলো যে বিবেক, সূক্ষ্ম বিবেক, ভালো মন্দ ন্যায় অন্যায় নির্বাচন করে। তো এটা হলো যে আমাদের বিবেক, এটা হলো যে আমাদের বিবেক, এটা হলো যে আমাদের বিবেক। বিবেকে রিক্স আছে, মানে বুদ্ধিতে রিক্স আছে। বুদ্ধিয়ে বলে যে এখান থেকে সরে আসো, বুদ্ধিয়ে আমাদেরকে বলে এখান থেকে সরে আসো, আজ যায়ও না, তোমার দেওয়াল এতটুকু পর্যন্ত শেষ বা পরিসমাপ্তি। আর ভালোবাসা বলে, উফ, কিছু মনে করো না, জাপ দাও, নো রিক্স, কিচ্ছু হবে না, তুমি শুধু জাপ দাও,
তুমি শুধু জাপ দাও, তুমি শুধু জাপ দাও, কিচ্ছু মনে করো না, তুমি শুধু জাপ দাও। এটা বলে জ্ঞান, এটা বলে ভালোবাসা। জ্ঞানের জন্ম হয় কোথা থেকে? আপনার অন্তর, আপনার ভালোবাসা থেকে। আপনার আমাদের মনে যখন ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে, তখন আপনার সেই জ্ঞানটার জন্ম হয়। যে অসুবিধা নেই, এটার পর ওইটা আছে, কি আছে আমি দেখি, কি, কেন, কিভাবে, তখন এই প্রশ্নগুলো আসে, কি, কেন, কিভাবে, কিভাবে হলো, এটা বিষয়টা কি, কেন হলো, করণীয় কি, কারণ কি, কই থেকে আসলো, কিভাবে আসলো, কৌতূহল, জানার কৌতূহল। আলটিমেট 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 আউটপুট মানে ফলাফল রূপান্তরিত হয়, আসে। আপনি থার্ড স্টেজে গেলেন, ফোর্থ স্টেজ পাবেন, ফোর্থ স্টেজে গেলেন, ফিফথ স্টেজ পাবেন, ফিফথ স্টেজে গেলেন, সিক্স স্টেজ পাবেন। এখন বিষয়টা হলো যে এইটা, যে আপনার পিউরিটি মাইন্ড, আপনার পোলাইস, ভদ্রতা, নম্রতা, জ্ঞান, আপনার অর্জন, আপনার চাওয়া, আপনার কৌতূহলী মন, আপনার উজ্জীবিত প্রাণ বা উজ্জীবিত চিন্তা, হ্যাঁ, কীভাবে হলো, কেন হলো, এটা এভাবে না হলো এভাবে পারতো, বা এভাবে না হলো এভাবে পারতো, তাহলে বিষয়টা কি? এমন করতে 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 প্রত্যেকটা বিষয় যখন আমি এরকম কি, কেন হয়েছে, কিভাবে হয়েছে, করণীয় কি, কারণ কি, এমন করতে করতে আপনি বিষয়ের ওই বিষয়টার আপনি আলটিমেট 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 সফিস্টিকেশন মানে পরিণতি, কি পরিণতি? ট্রু, সত্য পরিণতি, মানে যেটা সত্য আপনি তা জানবেন। তাহলে সত্য জানলে আপনার কি হয়? নিশ্চয়ই তা হয় যা এতদিন আপনার সাথে হয়েছিল ওইটা হয় না। মানে ওই সত্যটা আপনি জানলে কি হয়? নিশ্চয়ই তা হয় এতদিন বা এত সময় যাবৎ যা আপনার সাথে হয়েছে ওই তাহাটা হয় না। বিকজ ইউ আর ডেফিনেটলি বিকজ ইউ আর ডেফিনেটলি লার্ন অ্যান্ড নোয়িং, ইউ আর ডেফিনেটলি লার্ন অ্যান্ড নোয়িং অ্যান্ড বোথ নোয়িং, মানে তুমি জানো অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে, তুমি জানো অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে, তুমি জানো যে এটা সত্য, এটা সাদা, এটা কালো, দ্যাটস ইট। এটা সাদা, এটা কালো, দ্যাটস ইট। এখন যখন তুমি তোমার বিষয়টা নিয়ে, অথবা যখন আপনি আপনার বিষয়টা নিয়ে এটা সাদা কিংবা কালো, এটা কালো কিংবা সাদা, এটা নিয়ে একটা সন্দিহান থাকেন, দ্বিমত কিংবা একমত থাকেন, বিভ্রান্ত কিংবা অবিভ্রান্ত থাকেন, নতুবা মতিবিম্রম, নতুবা মতিবিম্রম। মতিবিম্রমটা মানে কি? আপনি যখন গাঁজা খান, মানে আপনার গাঁজা সেবন করেন, তখন গাঁজা সেবন করলে দেখবেন যে যারা গাঁজা সেবন করেছেন আর কি, সরি, গাঁজা সেবন করলে দেখবেন যে যারা গাঁজা সেবন করেন তারা দেখবেন যে এক প্রকার মতিবিম্রমে থাকে। হ্যাঁ, সরি, মানে হলো যে যারা গাঁজা সেবন করেন তারা একটা মতিবিম্রমে থাকে, বিম্রম মস্তিষ্ক। আকাশে চিল দেখলে মনে হয় উড়োজাহাজ, আকাশে উড়োজাহাজ দেখলে মনে হয় চিল, এমন বিষয়টা আর কি, মতিবিম্রম। এটা আর কি। তো আপনি যখন মতিবিম্রম, বিদ্বেষ, চিন্তা, দুশ্চিন্তা, খাল না ঝিল, ঝিল নাকি খাল, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা ভুল কোনটা সঠিক, এগুলার মাঝখানে থাকেন, অথবা কেন, বিষয়টা কি, অথবা কি হইল, এগুলোর মাঝখানে থাকেন, বা জানি না কিংবা জানি, হলো হতে পারে, যদি না হয়, যদি না হয় কিন্তু হবে, কিন্তু হবে যদি না হয়। বিষয়টা আসলে কি, আদৌ বিষয়টা কি?
আমি বুঝতেছি না মানে বিষয়টা বুঝতেছি না, বিষয়টা আদৌ কি, মানে কেন হইল, কিভাবে হইল, মানে আরেকজনে যেটা বললো আমি ওইটার পিছনে আবার দৌড়াইলাম। আখতারুজ্জামান ইলিয়াস সাহেবের কাছে গেলাম, উনি বললো যে এটা হবে, আমি ওইটার পিছনে দৌড়াইলাম, কিন্তু আমি আদৌ বুঝলাম না। এখন পৃথিবীতে সবচাইতে বড় জিনিস আরেকটা হলো যে গুরুত্বপূর্ণ কথা, আগে আপনার বিষয়টা মানে আগে আমার বিষয়টা আমার পূর্ণ অবগত থাকতে হবে, নতুবা পূর্ণ অবগত না থাকলেও বেসিক যতটুকু জানা দরকার 30%, 40%, 50% আমার আগে জানতে হবে, কষ্ট করে হলেও জানতে হবে, প্রসেসটার মাধ্যমে জানতে হবে, চেষ্টা না প্রসেসটা, হার্ডলি সোল ট্রাই, হৃদয় দিয়ে আপনি চেষ্টা করতে হবে। চেষ্টাটা আপনি যখন করতে পারবেন, চেষ্টার উৎপন্ন হয় কই থেকে বা কোথা হতে, বা প্রচেষ্টা মানে প্রচেষ্টা ওই প্রচেষ্টা না, মানে সাধনাই সিদ্ধ হয় ওই প্রচেষ্টা, মানে সাধনাই সিদ্ধ হয় ওই প্রচেষ্টা, মাঝ নদীতে গিয়ে হাল ছেড়ে দিলাম ওই প্রচেষ্টা না। প্রথম শুট করলাম, পাখির গায়ে লাগে নাই, দ্বিতীয় শুট করলাম, পাখির কানের দাঁত দিয়ে গেছে, তৃতীয় শুট করলাম, লেজ বরাবর লাগছে, থোত আজকাল স্বীকার করব না, চতুর্থ শুট করলাম, বুলেট লাগছে কিন্তু ফাঁকি উড়াল দিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, আমি আর তাকে পাচ্ছি না, না আজকে আর হবে না, চলে যাই বাসায়। এই প্রচেষ্টা না, এই চেষ্টা না, তাহলে কোন চেষ্টা? আমি রাইফেল ধরছি, হ্যাঁ ধরছি। আমি রাইফেল চেক করছি, হ্যাঁ চেক করছি। সবকিছু রাইফেলের ঠিক আছে আমার, হ্যাঁ সবকিছু ঠিক আছে। আমার বুলেট পর্যাপ্ত বুলেট আছে, হ্যাঁ আছে। কত বুলেট আছে? 100 বুলেট আছে আমার স্টক। তাহলে পাখি মারতে হবে আমার কয়টা? 30টা পাখি মারতে হবে। কয়টা? 30টা। বুলেট কয়টা? 100টা। 100টা আমার লাগবে না, আমার 50টা হলে এনাফ। 50টা বুলেট দিয়ে আমি 30টা পাখিকে আমি শিকার করব, যেভাবেই হোক, যেই করে হোক। আর 30টা পাখি যতক্ষণ পর্যন্ত আমি শিকার না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি আমার নীড়ে ফিরবো না, বাসায় ফিরবো না। আমার চোখ, আমার অন্তর, আমার ভিতরে পঞ্চ ইন্দ্রিয় সব আমার নিশানার প্রতি থাকতে হবে। ইন্ডিয়ার মহাভারত একটা গল্প আছে, মহাভারত বইয়ে একটা জায়গার একটা গল্প আছে, বলছিলাম মনে হয় একদিন, তারপর আবার বলি, রিমাইন্ডার। দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তির হাতে দুইটা বন্দুক দিয়ে বলছে ওই পাখিটার দিকে তাক করো। তো দুইজন দুই জায়গা থেকে পাখির দিকে তাক করছে। তো প্রথম জনরে জিজ্ঞাসা করলো যে আপনি আপনার লেন্সে, বন্দুকের লেন্সে কি দেখতে পান? তো প্রথম জন উত্তর দিল যে আমি দেখতাছি পাখি, এবং আমি দেখতাছি পাখির পিছনে আকাশ, এবং আমি দেখতাছি পাখির ডাইন সাইডে, ডাইন পাশটায় একটা পাতা, এবং আমি দেখতাছি পাখির বাম পাশটায় একটা নারকেল গাছের মধ্যে একটা বাবুই পাখির বাসা। তো তখন বলল, দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আপনি আপনার রাইফেলের লেন্সের মধ্যে কি দেখতে পান? উনি বলল আমি শুধু পাখির মাথাটাই দেখতে পাই, আর কিছু না। ইয়েস, আপনার নিশানাও হওয়া উচিত ছিল দ্বিতীয় ব্যক্তির মতো, কিংবা আমার লেন্সের মধ্যে শুধু ফাঁকির মাথাটাই দেখতে পাচ্ছি, আর কিছু না, আর কিছু না। পৃথিবী ঘুমাক, মরে যাক, চলে যাক,
সব মেরে ফেলাক, তছনছ হয়ে যাক, ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, আপনার ল্যান্সের ডগায় শুধু ওই পাখির শুধু মাথাটা, যেটাতে আপনি শ্যুট করবেন। ওয়ান কিল, ওয়ান বার্স, হেড শ্যুট। আচ্ছা, এটাই হলো যে আপনার প্রসেসটা, ঠিক আছে? অথবা এটাকেই বলে হলো যে আপনার সাধনাই সিদ্ধি হয়, যেটা হয় আর কি। তো মাঝপথে আমরা যেরকম হাল ছেড়ে দেই, হাল ছাড়া যাবে না। তো আজকের বিষয়টা হলো যে আপনার, আচ্ছা, অনেকে লাইভে আসছেন, যুক্ত হয়েছেন। হ্যাঁ, সো ফাইন, ভেরি বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল মোমেন্টস, সো চার্মিং মোমেন্টস অ্যান্ড ভেরি চার্মিং মোমেন্টস। খুবই অনার, সম্মান, স্নেহ, ওম, সো ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। যারা যুক্ত হয়েছেন, সাদের আমন্ত্রিত, অ্যান্ড ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। শীতের শুভেচ্ছা, উষ্ণ শুভেচ্ছা। এত বেশি পরিমাণ শীত পড়তেছে গত 3 দিন 4 দিন যাবৎ, আরও 2 দিন বা 3 দিন পড়বে শীত। তো শীতে একদম খুব মাখামাখি অবস্থা, কিন্তু আমাদের খারাপ লাগতেছে, বা অথবা আমাদের যাদের হলো যে আপনার আব্বু আম্মু বৃদ্ধ বয়সে যারা রয়েছেন, বয়স্ক ময়মুরব্বী আব্বু আম্মু যারা রয়েছেন আমাদের, তাদের জন্য শীতটা খুব অত্যন্ত কষ্টকর, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তো বিশেষ করে যারা আমাদের আব্বু আম্মু যারা রয়েছেন, বাবা মা যাদের রয়েছেন বৃদ্ধ, 60 বছর বা 45-50 বছর, তো আপনারা বিশেষ করে হলো যে আপনার যাদের হলো যে একটা কাজ করবেন, সেটা হলো যে আপনার যারা চাকরি করেন চিটাগাং শহর বা ঢাকা শহর, চাকরির সুবাদে যারা ঢাকায় আছেন, তো আপনারা আপনাদের ওয়াইফকে নিয়ে, তো আমরা সবসময় আমরা থাকি, আমাদের সহধর্মীকে নিয়ে সবসময় আমাদের সাথেই রাখি, বা আমরা একসাথেই থাকি। আর বিশেষ করে যাদের বাবা মা সহকারে যারা কর্মস্থলে রয়েছেন আশেপাশে, মানে ঢাকা, চিটাগাং, রংপুর, সিলেট শহর যারা রয়েছেন, পুরো ফ্যামিলি নিয়ে একসাথে, তার তো অসুবিধা নেই। যারা হলো যে আপনার আমাদের বাবা মা যাদের হলো যে দেশে রয়েছেন, বৃদ্ধ, কিন্তু আমাদের ওয়াইফ অথবা আমাদের সহধর্মিণী আপনার যারা আমাদের সাথে রয়েছেন আমাদের স্থানে, তারপর বিশেষ করে হলো যে আপনার এই মুহূর্তটা চেষ্টা করবেন যে আপনাদের ওয়াইফকে কিছু টাইম বাড়িতে রাখতে, কিছু টাইম এখানে রাখতে, শীত উপলক্ষে। কিছু টাইম 15 দিন ওইখানে থাকলো, 10 দিন আপনার এখানে থাকলো, কর্মস্থলে থাকলো, মানে আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে থাকলো, আপনার বাসায় থাকলো আর কি। তো এতে হলো যে আপনার আপনার ওয়াইফ অথবা আপনার সহধর্মিণী অ্যাটলিস্ট আপনার বাবা মায়ের টেক কেয়ারটা করতে পারবে এই শীতে। হ্যাঁ, এটা করবেন, ঠিক আছে? আমরা তো জীবনে অনেক সময় পাবো ইনশাল্লাহ, ওয়াইফের সাথে সময় দেওয়ার জন্য, ঘোরার জন্য, ছেলে মেয়েদের জন্য সাথে একসাথে, হ্যাঁ, জীবনে অনেক সময় পাবো। কিন্তু বাবা মার যতদিন পৃথিবীতে বেঁচে আছেন, ওনারা যেন কোনোভাবেই যেন ওনারা কষ্ট না পান, এবং যে কষ্ট পাওয়ার কারণে ওনারা হয়তো মন থেকে আমাদেরকে কষ্ট দিবেন না বা বদদোয়া দিবেন না, কিন্তু মনের তো একটা সূক্ষ্ম জায়গা আছে যেটা খুবই সূক্ষ্ম, ওইটার কথা আল্লাহ সব জানেন। তো ওই জায়গা থেকে আপনার একটা, হ্যাঁ, একটা বদদোয়া বলেন বা যাই বলেন, একটা খারাপ আশীর্বাদ, আশীর্বাদ না, একটা খারাপ বিষয় আপনার জন্য চলে আসে অটো, হ্যাঁ, একদম অভ্যন্তরীণভাবে আর কি, বা অলৌকিকভাবে আর কি। যেহেতু আমাদের বাবা মা, আমরা তো বাবা মা হব, আমরা শ্বশুর শাশুড়ি হব, তো আমি আমার বাবা মার জন্য যা করব, আমার শ্বশুর শাশুড়ির জন্য যা করব, ঠিক তেমনটাই আমার সাথে ঘটবে আগামীতে, তেমনটাই আমার সাথে ঘটবে। আমি যখন শ্বশুর শাশুড়ি হব, বাবা মা হব, বা দাদা দাদি হব দেন, তো ঠিক আমার সাথে তেমনটাই ঘটবে, ঠিক যেমনটা এখন আমি আমার বাবা মার সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে করতেছি। তো এটা মনে রাখবেন। আর শীতে বিশেষ করে আপনাদেরকে আরেকটা
বিষয়ে আরেকটা বিষয় নলেজ দিয়ে দিই বা অবগত করি। সেটা হলো যে আপনার শীত যেন আপনার কম লাগে, শীতে যেন আপনার শরীর উষ্ণ থাকে। আপনি প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে খালি পেটে আপনার 1 পিস রসুন খাবেন। খালি পেটে 1 পিস, বলতে 1 পিস না, একটা কোয়া আর কি, কোয়া যে আমরা বলি, একটা কোয়া খুলে চাবিয়ে এটা খাবেন, দেন পানি খাবেন, দ্যাটস ইট। আর হলো যে হানি, মধু খাবেন, প্রতিদিন একটু করে মধু খাবেন। যাদের টাকা আছে একটু করে মধু খাবেন, একটা মধু কিনে নেবেন, একটু করে মধু খাবেন। আর যাদের টাকা নেই, অসুবিধা নেই, আপনারা 10 টাকা দিয়ে একটা ডিম কিনে সকালবেলা ঘুম থেকে উঠে একটা ডিম সিদ্ধ করে ডিম খাবেন। এতে ডোপামিন ভালো রাখে, মানে ডোপামিন হয়, রিলিজ হয়, ভালো রাখবে আপনার শরীর। আর হলো যে স্পাইস চা, মানে হলো যে আপনার মশলা দিয়ে চা খাবেন। আদা, কালো জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, হ্যাঁ, তেজপাতা দিয়ে আপনার একসাথে চা খাবেন। তবে দিনে 3 কাপের বেশি না। 2 কাপ খাবেন, কিন্তু 3 কাপের বেশি নয়। এটা বেশি বেশি করবেন, চাটা বেশি খাবেন। আর কফির কথা তো আগেই বলছিলাম। কফি পারলে সম্ভব হলে 1 কাপ কফি খাবেন দিনে। 1 কাপ 1 কাপ কফি খাবেন, তবে চিনি ছাড়া, উইদাউট সুগার, একদম চিনি ফ্রি, হ্যাঁ, একদম চিনি ছাড়া। তো বলছিলাম যে হলো যে, তো শীতটা খুব ভালোভাবে এটা বাবা মার প্রতি করবেন, বৃদ্ধ বয়সে যারা রয়েছেন ওনাদের প্রতি করবেন। আর আশেপাশে যারা টাকা পয়সা যাদের আমাদের অনেক রয়েছে, বা আমরা টাকা পয়সা যারা আর্ন করি, সঠিক পথে যারা আর্ন করি, ইনশাল্লাহ তারা প্রচুর পরিমাণ দান করবেন। আপনি আপনার সামর্থ্য অনুসারে দান করবেন। শীতের পোশাক, আশেপাশের মানুষজনকে শীতের পোশাক দান করবেন। কম দামে আপনার ফুডে খুব ভালো ভালো 200, 250, 150 টাকা। এটা আমার এই যে আমার বোন সিল্ক থেকে পাঠাইছে, আমার ছোট বোন মরিয়ম আর কি। এই যে হ্যাঁ, 200 টাকা দিয়ে কিনছে ও এখান থেকে, ঠিক আছে, আমার জন্য পাঠিয়ে দিছে, নিয়ে আসছে, ঠিক আছে। 200 টাকা, কত সুন্দর। আপনার খুব সুন্দর হলো যে আপনার ভিতরে খুব আরাম পাওয়া যায়, উষ্ণ। তো আপনারা কয়টা বাজে? যাই হোক, তো আপনারা হলো যে আপনার শীতের পোশাকগুলো হলো যে আপনার একটু দেখে দেখে কোনো মানুষজন যারা একদম দারিদ্র, যারা রয়েছেন গরিব, তাদেরকে দিবেন, যারা তারা পাবে আর কি, আরাম পাবে। আর আরেকটা বিশেষ করে আমার পক্ষ থেকে হলো যে আপনার রিকোয়েস্ট থাকবে আর কি, সেটা হলো যে আপনি ভালো কাজ করুন, আপনি দান করুন, অসুবিধা নেই, বরঞ্চ এটা খুবই ভালো। কিন্তু আমরা কখনো যেন এই আমাদের দানটা কখনো যেন আমরা কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। মূলত দেখানোর উদ্দেশ্য বলতে আপনি যে আপনার উদ্দেশ্যটা হলো যে আপনি একটা মানুষকে দান করলেন, একটা ছবি তুললেন, সেই ছবিটা সোশ্যালে আপ দিলেন। এখন এতে যদি একদল মানুষ হলো যে এতে উজ্জীবিত হবে, অ্যাপ্রিসিয়েট করবে যে তাহলে আমিও দিই। আর আরেক দল মানুষ হলো যে না, ওই যে সুমন সাহেব দিচ্ছে, এটা দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে দেখানোর কি আছে। তো মানে একদল পক্ষে আরেক দল বিপক্ষে এরকম থাকবে আর কি। যাই হোক, এটা তো থাকবে, এটা প্রত্যেকটা কাজের মধ্যেই পক্ষে বিপক্ষে সবাই থাকে। কিন্তু মানে আমাকে যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলবো যে আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি যেভাবেই করুন না কেন অসুবিধা নেই। আপনি ভিডিও করে দেন বা ভিডিও না করে দেন, নিশিরাতের অন্ধকারে দেন, একটা মহিলাকে গিয়ে অথবা একটা পুরুষকে গিয়ে, একটা ফ্যামিলিকে গিয়ে আপনি নিশিরাতের অন্ধকারে গিয়ে দিয়ে আসলেন, তাহলে আপনার উদ্দেশ্য সৎ। আবার আপনি দিনের বেলা গিয়ে দিয়েছিলেন, জাস্ট আপনি একটা হ্যাপিনেস, একটা ছবি তুললেন, হ্যাঁ, একটা ছবি তুললেন, মোবাইলে একটা ছবি তুললেন, এটা আপনার একটা ভালো লাগার বিষয়। আপনি 10 বছর পরে এই ছবিটা দেখলেন, আপনি মোবাইলে গ্যালারিতে দেখলেন, খুঁজে গ্যালারিতে দেখলেন যে আপনি একজনকে একটা শীতের পোশাক দান করছেন, এটা আপনার কাছে ভালো লাগবে।
তারপর উদ্দেশ্য সৎ হলে অসুবিধা নেই, আপনি যেভাবে করুন না কেন, সিনসিয়ারলি ইয়া করলে অসুবিধা নেই। তো আমাদের বলছিলাম আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার একটু কথা। জ্ঞানী বলতে হলো যে আপনার পৃথিবীতে সবাই তো বুদ্ধিমান, সবাই জ্ঞানী। আল্লাহ তাআলা আপনার যেদিন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেদিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, হয়তো মানে একই রকমভাবেই তো আমরা আসছি, তাই না? আল্লাহই তো আমাদেরকে পাঠিয়েছেন, তাই না? তো অধিকাংশ মানুষ এবং সবাই আপনার হলো যে আপনার আপনার একটা সেন্স নিয়ে আসছেন, মানে বিবেকের একটা বিবেক সম্পন্ন নিয়েই কিন্তু মানুষ আস্তে আস্তে বেড়ে ওঠে। এখন এটা ডিপেন্ড করে পরবর্তীতে এসে হলো যে আপনার আমাদের পরিবারের যে নৈতিক শিক্ষা বা আদর্শ, নৈতিকতা, এগুলো থেকে আপনার সব কিছু ডিসিপ্লিন, এগুলো থেকে নির্ভর করে পরবর্তী জীবনে আমাদের যেই শিষ্টাচার বা আমাদের যেই কাজ, ন্যায়পরায়ণতা যেই কাজ অথবা বুদ্ধি, হ্যাঁ, জ্ঞান, হ্যাঁ, ওয়েলবিং, হ্যাঁ, ওয়েলনেস, এগুলা হলো যে সব কিছু পরবর্তী এসে নির্ভর করে আর কি, যে আমাদের পরিবারের উপরে। পৃথিবীতে এটা মনে রাখবেন, সবচাইতে বড় শিক্ষক কিন্তু হলো যে আপনার পরিবার, আমার পরিবার। পরিবারের উপরে কোনো শিক্ষক নেই। যত শিক্ষক এরপরে আসে, হ্যাঁ, ওই স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, গির্জা, অমুক তমুক যত শিক্ষকে আসে, ওগুলা নিজ পরিবার থেকে অনেক নিচে, মানে আপনার বাবা মার থেকে, আমার থেকে অনেক নিচে। আপনার বাবা মার কাছ থেকে, আমার বাবা মার কাছ থেকে অনেক নিচে। মানে ওইটি কোনো শিক্ষক, মানে ওইটি কোনো বিষয় না। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক হলো যে আপনার পরিবার। ঠিক ছোটবেলায় আপনার মনে আছে কিনা খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে একজন ভদ্রলোক আসছে, আপনি ঠিক ছোট, তখন ক্লাস 4 কিংবা 3-তে পড়েন, কিংবা 2-তে পড়েন, ক্লাস 2-এ পড়েন। আপনার বাড়িতে যখন একজন ভদ্রলোক আসছে, তখন আপনার আব্বু কিন্তু আপনাকে কোলে নিয়ে যখন দরজা খুলে দিল, তখন ওই ভদ্রলোক তখন আপনার বলল চাচ্চু, তখন আপনার আব্বু আপনাকে বলছিল সালাম দাও তোমার চাচ্চু, সালাম দাও তোমার চাচ্চু, সালাম দাও। তা আপনি তখন বলছেন আসসালামু আলাইকুম। আবার যখন সে চাচ্চু বিদায় হলো ঘর থেকে, তখন আবার বলছো চাচ্চুকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আবার বলছে আপনার আব্বু টাটা দাও। এগুলোই হলো বড় শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা এগুলাই। এই শিক্ষাগুলা, এই নৈতিকতা, এগুলা দিয়ে, এই বিহেভিয়ার, আচরণ, এগুলা দিয়ে কিন্তু একটা মানুষ বাকি জীবন, বাকি জীবন, বাকি জীবন, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, বাকি জীবন, সে সব ক্ষেত্রে তার কি হবে, কি হবে, কি করবে, কেমন যাবে তার জীবন, সব নির্ভর করে এগুলার এগুলোর উপর। তো কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। আমি খুঁজি না কো
পথ মোরে খুঁজে মন যাবে আমার প্রশ্ন করে ধ্রুবতা আগামী প্রগতিশারা প্রগতিশারা আমি পথ খুঁজি না কো পথ মোরে খুঁজে মন জাগ আমি তোমাকেই বলে দেব কি যে এক কাদির গোরা আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প চলেছি বিরান পথে ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে ছায়া
লাইভে তো অনেকে যুক্ত হয়েছেন, চমৎকার। আমার কিছু কলেজের বন্ধু বান্ধব দেখা যাচ্ছে, ভেরি গুড। একটু চা খাচ্ছি আমি, সরি। আসলে কি জানেন, আর্ট ফর আর্ট শেক, মানে শিল্পের জন্য শিল্প, নো। আর্ট ফর লাইফ শেক, জীবনের জন্য শিল্প। মানে মানে সাহিত্যবিদরা অথবা কবিগুরুরা বলেছেন, অথবা লেখকবিদরা বলেছেন, শিল্পের জন্য শিল্প, দ্যাটস ইট, এতটুকু, আর কিছু না। মানে শিল্পের জন্য যদি খারাপ কিছু যদি হয়, কিন্তু তুমি সেটা মনোরঞ্জন করতে পারতেছো বা ভাল লাগতেছে তোমার কাছে, অসুবিধা নেই। খারাপ কিছু কিন্তু অসুবিধা নেই, শিল্পের জন্য শিল্প, শিল্পের জন্য রপ্ত করা, অসুবিধা নেই। এটা তুমি এনজয় করলা, এতটুকু, দ্যাট মিনস, আর অন্য কিছু না। মানে শিল্প, আর্ট ফর আর্ট সেই, মানে শিল্পের জন্য শিল্প, নো, নো, ডেফিনেটলি নো। তাহলে কি? আর্ট ফর লাইফ শেক, আর্ট ফর লাইফ শেক, অর্থাৎ যেই শিল্প মানুষের কাজে লাগে, যেই শিল্প মানুষের কল্যাণে নিহিত, যেই শিল্প মানুষের হিতকারী, উপকারকারী, যেই শিল্প একটা পৃথিবীকে, একটা সমাজকে, একটা সভ্যতাকে, একটা সমাজকে, একটা সমাজের চিন্তাকে বদলে ফেলে, এবং নিঃসন্দেহে নিশ্চিত সেটা সঠিক এবং দেশের ভালো, দশের ভালো, সবার ভালো, সেটাই হলো যে শিল্প, মানুষের জন্য শিল্প। আমি গান গাইলাম, কবিতা গাইলাম, কবিতা লিখলাম, হ্যাঁ, গিটার বাজাইলাম, আউট বাজাইলাম, হ্যাঁ, সঙ্গীত করলাম, হ্যাঁ, মন খুলে গান গাইলাম, শুটিং করলাম, আছে না বিষয়টা? বিষয়টা আছে না? বিষয়টা মানে বলতেছি, সবই করলাম, অসুবিধা নাই, কিন্তু সব কিছুর লিমিটেশন রাখা এবং থাকা উচিত। এবং আমি সঙ্গীত করলাম, গান করলাম, সেইটা সেইটা দিয়ে যদি একজনকে ইমপ্লুইজ করে, যদি খারাপ দিকে যদি আমি প্রভাবান্বিত যদি করে ঢুকিয়ে ফেলি, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় না? বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো না? মানে আমি সঙ্গীত করলাম, গান করলাম, কবিতা লিখলাম, কবিতার মধ্যে কিছু ইসিক বিসিক শব্দ ঢুকাইয়া দিলাম, সাহিত্যের মধ্যে কিছু ইসিক বিসিক শব্দ ঢুকাইয়া দিলাম, ক্যাথেটিক টাইপের চিন্তা ভাবনা ঢুকাইয়া দিলাম, কিংবা বলে যে নাস্তিক মাস্তিক ঢুকাইয়া দিলাম। কেমন না বিষয়টা? কোথায় গিয়ে দাঁড়াইলো না? বাংলা একাডেমিতে কি চলে, কি হয়, কোথায় হয়, কিভাবে হয়, কেমনে হয়, কেমনে এই বইয়ের ইয়ে দেয়, বলুন? মানে এটা ট্রেডিশন, একটা ঐতিহ্য, সব কিছু একটা ট্রেডিশন, একটা ঐতিহ্য, একটা জাতি, একটা শিশু, একটা সমাজ, একটা সমাজের চিন্তা, একটা সমাজের চিন্তার ব্যবস্থা, একটা সমাজের মেরুদণ্ড, একটা শিশুর মেরুদণ্ড, এই মেরুদণ্ড না, একটা শিশুর আগামীকালকে জাতির ভবিষ্যৎ গড়ে তোলার মেরুদণ্ড, দেশ গড়ে তোলার মেরুদণ্ড, নবীন প্রবীণ যারা আছে পৃথিবীর, তারা চাইলে হয়তো পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে, বলা যায় না। এখন তাদের মাথার মধ্যে আমি সূক্ষ্ম করে যদি ঢুকে যদি দেই ক্যাথেটিক টাইপের কোনো চিন্তা, নেস্টি টাইপের কোনো চিন্তা ঢুকে যদি দেই তাদের মাথার মধ্যে, আমি মনে করেন যে বিপ্লব, কিন্তু সেই বিপ্লব না। কোন বিপ্লব? ধর্ম বিপ্লব। কোন বিপ্লব? ধর্মের বাইরে গিয়ে বিপ্লব। তাহলে ধর্ম কি? তাহলে ধর্ম কি? তাহলে ধর্ম কি? হোয়াট ইজ রিলিজিয়াস?
বাংলা সাহিত্যে আছে কিছু, আগের কিছু আছে। কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, কপোতাক্ষ নদের মাইকেল মধুসূদন দত্ত, আখতারুজ্জামান ইলিয়াস, লেখক হুমায়ুন আহমেদ, আহমেদ সফা, সুনীল গঙ্গোপাধ্যায়, সুকুমার রায়, জহির রায়হান, হ্যাঁ আছে কিছু, আছে। বাংলা গদ্যের পদ্যের মধ্যে কিছু আছে, এই মুহূর্তে কিছু আছে। কি আছে মানে কি আছে, কোন জিনিসটা আছে? আমার আপনার শিখার, আপনার লেখা বই অথবা আমার লেখা বই কিংবা আপনাদের লেখা বই কিংবা কবিতা কি আছে, কোথায় আছে যে বিবেকটা টনক নড়ে? 20টা বই দেখান, 10টা বই দেখাইতে পারবেন, 20টা বই দেখান, 30টা বই দেখান, 50টা বই দেখান, কি লেখছে, কি বলছে, কোথায় কি বলছে, কোথায় কি লিখছে, কোথায় কি লিখতে চাচ্ছে, কোথায় কি ঢুকাইতে চাচ্ছে? হ্যাঁ, বাজারে অনেক ভালো ভালো বই আছে, আপনি কম্পেয়ার করতে পারবেন। বিশ্ব সাহিত্যের বই যখন আপনি পড়বেন, বাংলা সাহিত্যের যখন ভালো ভালো বই, আপনি ভালো ভালো লেখকের বই পড়বেন, রাইটারের বই পড়বেন, তখন আপনি কম্পেয়ার করতে পারবেন। আমি মনে করেন যে আমি মনে করেন যে 20-25টা 30টা আপনার ঘুরলাম, কি ঘুরলাম, ডিস্ট্রিক্ট ঘুরলাম, 20-25-30টা 40টা আপনার ডিস্ট্রিক্ট ঘুরলাম। এখন আমি মনে করুন যে 300 বই পড়লাম, 300 রাইটারের বই পড়লাম, ভালো 300 রাইটারের বই পড়লাম, আমি একজন পাঠক, বই পড়লাম। এখন আমার মাথা থেকে একদম কি রকম আসবে যে আপনাকে আমি একটা বই বানায় লাইতে হইব আমার, বা একটা বই বানিয়ে ফেলবো মার্কেটে, যে মার্কেটে ওই বই দিয়ে খাবে, চলবে। কি আছে মানে আমার মাথায় এরকম কি গিলুটা আছে? আমি লিখতে পারি, বলতে পারি, করতে পারি, কিন্তু এমন কিছু আমার মাথায় হবে না 300 বই 400 বই পইরা 30টা ডিস্ট্রিক্ট ঘুইরা যে একটা 2-4-5 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে গুড়গুড়ে একটা বই লিখে ফেললাম। তো সেই বইয়ের মধ্যে কি পাইবেন, কি দিমু সেই বইয়ের মধ্যে, বা কি পাবেন সেই বইয়ের মধ্যে? মানে এখন হলো যে আপনার মনে করেন যে আমি একটু পপুলার মুখ এরকম আর কি চিন্তা করি, আপনি আমি বা আমরা এরকম চিন্তা করি, আমি একটু পপুলার মুখ আর আমি যা দিমু মার্কেটে তাই চলবো। আমি যদি ওই গিটার লইয়া যদি এমন একটা বাগানে গিয়ে একটা ছবি দেই, সামি ইউসুফ ভাই তো সেই ওয়াও গ্রেট, তো এটাতে কি শিক্ষার আছে, লার্ন করার কি আছে, এটা থেকে কি শিক্ষার আছে? চিন্তা করলাম যে না, গিটার দিয়ে একটা বাড়ি দিয়ে টুংটাং টুংটাং করে একটা রিলস বানায়, ভিডিও বানায় আপলোড দিয়ে দেয় ফেসবুকে। হ্যাঁ, মনে করেন ফেসবুকে আমাকে $3 দিয়ে দিল, তো এটার থেকে কি শিক্ষার আছে? আপনি দেখলেন, আপনি ভিউ হইলো, তো কি শিক্ষার আছে? আর তো লাভ হইলো, তাই এনতে কি শিখলাম? আপনি কি শিখলেন? আপনারে কি দিলাম? আপনারে কি দিলেন? আপনি দিছেন আরে টাকা, ডলার দিছেন, তাই আবার সেই ডলার দিয়ে কি করলাম? কা মাস্তি কর, উড়া, যা কানাডা, যা USA, যা হোটেল ইন্টারকন্টিনেন্টালে, ঘুর মেয়েদের সাথে, ঘুর বাংলোতে, ঘুর মদের বারে। হ্যাঁ, কথাটা বুঝছেন? ঘুর, ইচ্ছা মতো ঘুর। মানে আমি একটা ইমেজে, একটা ফটোতে আমি কামাই করলাম $3, তো বাংলাদেশি টাকা মনে $3 300-র উপরে আসে। হ্যাঁ, প্রায় 400-র কাছাকাছি বা 400-র উপরে $3। $3 দিছে আর একটা ইমেজে, আমি একটা ইমেজ দিলাম, মানে একটা ফটো দিলাম, মানে আমার একটা ফটো দিলাম, ভাল লাগছে, এটা সবাই দেখছে, সবার কাছে ভাল লাগছে, এতটুকু। সেই ডলার আমি কামাইছি, তো সেই ডলার আমি মানে সেই ইমেজটা থেকে প্রথম কথা হইলো যে আপনার কাছে ইমেজটা ভালো লাগতে পারে, ইটস ওকে, ডেফিনেটলি ইটস ওকে, এটা আপনার ওপিনিয়ন বা আপনার জায়গায় আপনার চিন্তা, স্বাধীন ফ্রিডম চিন্তা, ভালো লাগতে পারে। আপনি লাইক দিলেন বা দেখলেন, ভালো লাগলো, একটু চোখটা আরো ভিতরভাবে অন্তর্নিহিতভাবে বুলাইলেন, ভালো লাগলো। এখন সেখান থেকে আমি
$2 $3 কামাইলাম, হ্যাঁ কামাইতেই পারি, আমাকে মেটা দিল, হ্যাঁ ফাইন, মেটা ওয়েলকাম, মেটাকে ওয়েলকাম, ফাইন। কিন্তু আমার কথা হইলো যে আপনার মানে সেই ইমেজটা থেকে বা সেই ভিডিও থেকে বা সেই কন্টেন্ট থেকে আমার কি আছে আপনাকে দেওয়ার, বা কি আমি কি শিখলাম সেখানে, অথবা আপনি কি শিখলেন সেখানে। এখন আমি তো মনে করেন যে $3 পাওয়ার কারণে আমি তো একটা লোভে পড়ে গেছি, আগামীকালকে আবার আরেকটা ছবি দিতে হবে আপলোড, তাহলে আমাকে $5 দিয়ে দিতে পারে। কিন্তু আমি লোভের কারণে আমার ব্যক্তি যেই সত্তা, ওই সত্তাটা আমার হ্রাস পাইছে, হ্রাস ভিতর থেকে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে পরবর্তী ছবিটা আমি খুব অঙ্গিমা করে দিলাম, এঙ্গি বেঙ্গি জায়গায় দিলাম, আরও নেস্টি জায়গায় দিলাম, ওইটা আরো বাজে হয়েছে। আরো 2টা বাচ্চা দেখছে, কিডস, চাইল্ড, শিশু দেখছে, বাবা মা দেখছে, বাবা মার হাত থেকে মোবাইল হয়তো কোনো কোনো আমাদের ভাই বোনরা যারা ছোট বাচ্চারা যারা আছে ওরা মোবাইলটা টেনে নিছে, ওরা দেখছে হঠাৎ করে ছবিটা দেখার কারণে তাদের মনে কি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে না, হয়েছে না? চোখ দিয়ে দেখার কারণে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে না বা হবে না, এটা তো চিন্তার একটা স্তর, রাসায়নিক স্তর, অটো ঢুকে যায় মস্তিষ্কে। আপনি দেখবেন শুট লাইক দিস, আপনি দেখবেন রাস্তায় যখন আপনার নগর ভবনের যারা আমাদের ভলান্টিয়ার বাইরে আছে, ময়লা পরিচ্ছন্নতা কর্মী, ওনারা যখন হলো যে আপনার আমাদের বাসায় যখন ময়লা নিতে আসে, তো রাস্তার পাশে যখন ময়লাগুলো থাকে তখন সেটার দিকে আপনি নজর দিলে আপনার কাছে কেমন অনুভব হয়। আবার ঠিক একই স্থানে যখন একটা গোলাপের মনে করেন যে ফুলের একটা আপনার থাকে, দোকান থাকলো, অথবা ব্যানগাড়িতে সব ফুলের টপ থাকলো, সেই স্থানটাতে নজর দিলে আপনার কাছে কেমন মনে হয়? পার্থক্যটা বুঝছেন না? এটা অটো, আমাদের মস্তিষ্কে অটো সব সেট করা আছে, অটো কোন জিনিস কিভাবে নিবে এবং কোন জিনিস আমরা দেখলে কি চিন্তা করব। তো এই কারণে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের চোখ দিয়ে দেখতে হবে ভালো, কান দিয়ে শুনতে হবে ভালো। চোখ দিয়ে এবং কান দিয়ে শুনতে এবং দেখতে ভালো হবে। চোখ দিয়ে আপনি ভালো দেখবেন সব সময়, আর কান দিয়ে সব সময় ভালো শুনবেন। তাহলে আপনার চোখ আর কান থেকে আপনার চিন্তার উৎপত্তি, কল্পনা শক্তির উৎপত্তি। তো এই কল্পনাও আপনার ভালো হবে, আর আপনি যখন কল্পনা ভালো হবে আপনি তখন কথা ভালো বলতে পারবেন, আর আপনার যখন কথা ভালো হবে, আচার ভালো হবে, তখন আপনি মানুষের সাথে যে কোনো কাজ নিয়ে আপনি ঠেকবেন না, আটকাবেন না, পোলাইটলি স্মুথলি ওই কাজটা বের হয়ে আসবে, আউটপুট বের হয়ে আসবে, স্মুথলি আপনি মিশতে পারবেন, মানুষের সমস্যা সম্পর্কে জানতে পারবেন, মানুষকে সেবা দিতে পারবেন, কিংবা আপনি সেবা প্রার্থী হলে আপনি নিজে সেবা নিতে পারবেন। ক্লিয়ার? তো এটাই আর কি বলতেছি আর কি। তো যাই হোক, আমার মনে হয় রুমমেট আসতেছে, আজকে আর কথা না বাড়াই, আরেকদিন হবে, আরেকদিন আসবো, আজকে আর না করি। রুমমেট আসতেছে, চলে আসছে অলরেডি, ঠিক আছে? তো আপনারা আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর সবসময় যেটা বলি আর কি, সবসময় আপনার বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, আর হলো যে মানুষ মানুষ মানুষদের সাহায্য করবেন, সেবা করবেন, মানুষদের সাহায্য করবেন, ক্ষতি না, সাহায্য করবেন, সাহায্য, হেল্পস। আর পিউরিটি মাইন্ড, সবসময় পবিত্র থাকবেন, তাহলে আপনার সব কিছু সুন্দরভাবে রাখতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসছি।